নীতি কি বলেছে দেখো, আর্কিমিডিসের নীতিতে বলা হয়েছে যে কোনো বস্তুকে, বই থেকে দেখছো তো সবাই, আমার ভয়েসটা শুনবে তাহলে হলো। কি বলেছে, কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে, ঠিক আছে, এই একটা জার আছে, এই জারের ভেতরে কি আছে, জল আছে এই পর্যন্ত, ঠিক আছে। তো এই জলে যদি আমি কোনো একটা বস্তুকে ডুবিয়ে দিই, ধরে নাও কি বলেছে সংজ্ঞাতে, আংশিক, আংশিক মানে এরকম ভাবে ডোবালাম, ঠিক আছে। অথবা তুমি কিভাবে ডুবাতে পারো, পুরোটাই ডুবিয়ে দিতে পারো, তাই না। তাহলে এটা হচ্ছে আংশিক, আংশিক ভাবে ডোবানো। আর এটা হচ্ছে সম্পূর্ণ, ঠিক আছে, নিমজ্জিত করে দেওয়া, একবারে ডুবিয়ে দেওয়া, সম্পূর্ণ নিমজ্জিত করা, সম্পূর্ণ নিমজ্জিত করে দেওয়া। তাহলে কোনো একটা বস্তুকে তুমি যদি আংশিক ডোবাও অথবা সম্পূর্ণভাবে নিমজ্জিত করে দাও, তাহলে বস্তুর ওজনের আপাত হ্রাস হবে। আপাত হ্রাস মানে কি, ধরে নাও বস্তুটার ওজন কত ছিল, 50 কেজি, এমনি ছিল, এখানে এখানে যখন বস্তুটা ছিল তখন এর ওজন ছিল কত, 50 কেজি। এবার এখানে বস্তুটাকে নিমজ্জিত করলে বস্তুর ওজনের কি হবে, ওজনটা হ্রাস পাবে, কত হয়ে গেল, ধরে নাও কথার মানে বলছি যে বস্তুটার ওজন হ্রাস পেয়ে গেছে, কত হয়েছে, 45 কেজি হয়েছে। তাহলে 5 কেজি কোথায় গেল, নিশ্চয়ই, তাই না। দেখবে তোমরা নিজে ফিল করেছো কিনা জানি না, তোমরা যখন পুকুরে সাঁতার কাটতে যাবে তখন দেখবে যে নিজেকে হালকা মনে হয় পুকুরের জলে, ঠিক আছে। যে কোনো জিনিসকে তুমি যদি জলে ডোবাও তাহলে বস্তুটার ওজনের কি হয়, আপাত হ্রাস পায়, মানে বস্তুর ওজনের একটা হ্রাস পায়। বলছে এই হ্রাস, এই যে কতটা হ্রাস পেলে বলো, ছিল কত, 50 হয়ে গেল কত, 45 না। তাহলে আপাত হ্রাস কত, হুম, আপাত হ্রাস সঙ্গের সাথে মেলাচ্ছি দেখো, মানে 50 - 45, আপাত হ্রাস হচ্ছে 5 কেজি। বলছে এই আপাত হ্রাস, এই হ্রাস বস্তুটির যে আয়তন তরল, বলছে এই হ্রাস বস্তুটির যে আয়তনের তরল বা গ্যাসীয় পদার্থকে অপসারিত করে। তাহলে একটা জিনিস বলো, যেই জিনিসটাকে ডোবালাম জল ছিল এই পর্যন্ত, ঠিক আছে, এই লেয়ার পর্যন্ত ছিল জল। এবার যখনই বস্তুটাকে ডোবাবো না, বস্তু বলো তো, জলটা উঠবে না উপরে, দেখেছো কি তোমরা, তোমরা এই জিনিসটাকে দেখেছো যে যেই আমরা কোনো জিনিসকে ডুবিয়ে দিই তখন জলটা কি হয়ে যায়, একটু উপরের দিকে উঠে যায়, হয় না এরকম। আচ্ছা, তাহলে এই যে বস্তুর ওজনের আপাত হ্রাস, এটা কি হবে, অপসারিত তরলের ওজনের সাথে সমান হবে। আপাত হ্রাস অপসারিত যে, কি বলেছে গো? হ্যাঁ, বস্তুটি যে আয়তনের তরল বা গ্যাসীয় পদার্থ অপসারিত করে তার ওজনের সাথে সমান হবে। ধরে নাও আমি এই পর্যন্তই পাত্রটা রেখেছি, একবারে টাপটুক পূর্ণ করে রেখেছি এই পর্যন্ত, একবারে আংশিক ডোবানো আছে। যেই আমি ডোবালাম তাহলে এখান থেকে কি হবে, লিকুইডটা পড়তে শুরু করবে, তার নিচে একটা বড় পাত্র রেখে দিয়েছি, লিকুইডটা কি হবে, পড়তে শুরু করবে দুই সাইড বেয়ে, ঠিক আছে। তাহলে এই পাত্রে আমি কি করলাম, লিকুইডটাকে ধরে রাখলাম। এই লিকুইডটা, এই লিকুইডের যেটা ওজন হবে আর এখানে যেটা আপাত হ্রাস হয়েছিল, দুটোই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে সংজ্ঞার সাথে মেলাও, যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয়, হয় স্থির তরলে ডোবাও নাহলে গ্যাসে ডোবাও, স্থির তরল বা গ্যাসীয় পদার্থ আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়। এই হ্রাস বস্তুটি যে আয়তনের তরল বা গ্যাসীয় পদার্থকে অপসারিত করে তার ওজনের সাথে সমান হবে। গট ইট, সংজ্ঞা বোঝা গেল। তোমাদের সংজ্ঞাটা একটু ভালো করে জেনে রাখতে হবে, তাহলে এটা হচ্ছে কি তোমাদের সংজ্ঞা, শুধুমাত্র সংজ্ঞাটা পড়বে। আচ্ছা, এরপর একটা জিনিস বলেছে যে আর্কিমিডিসের নীতির প্রয়োগ, আমি শুধুমাত্র আজকে আর্কিমিডিস পর্যন্তই পড়াবো, ঠিক আছে, বাকিটা পড়ে আসবে। আর আমি এক্সট্রা কিছু পড়া দেবো, সেটা জীবন বিজ্ঞান থেকে, ওটা তোমরা পড়ে আসবে। আর্কিমিডিসের নীতির প্রয়োগ বলেছে, কি বলেছে, প্লবতা কি বলেছে দেখো, বোন বুয়েন্সি, যে কোনো বস্তুকে, আচ্ছা আগে প্রথম আর্কিমিডিসের নীতির প্রয়োগ দেখে নিই। আর এই যে আমরা, এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি পড়লাম, আর্কিমিডিসের নীতি কোথায় কোথায় লাগবে। আর্কিমিডিসের নীতি দেখো, এক জিনিসগুলো বলেছে, অনিয়তাকার কঠিন বস্তুর আয়তন, অনিয়তাকার কঠিন বস্তুর আয়তন, অনিয়তাকার কঠিন বস্তু মানে কেমন হয় বলতো, অনিয়তাকার কঠিন বস্তু, অনিয়তাকার মানে যার শেপ টেপ ঠিক নেই, এরকম উলট পালট শেপ আছে, ঠিক আছে, এরকম একটা বস্তু আছে, একটা রাস্তা থেকে তুমি একটা পাথর তুলে নিলে, ঠিক আছে, এগুলো হচ্ছে অনিয়তাকার একটা বস্তু, কোনো রকম আকার নেই, শেপ নেই, তাহলে অনিয়তাকার একটা, ধরে নাও এরকম একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, তাহলে অনিয়তাকার কোনো কঠিন বস্তুর আয়তন বের করতে পারবো আর্কিমিডিসের সূত্র থেকে। 2 নম্বর আর কি বের করতে পারবো, যে পদার্থের ঘনত্ব বের করতে পারবো, আমরা ঘনত্ব এর আগের দিন জেনেছি না, পদার্থের ঘনত্ব,
পদার্থের ঘনত্ব সম্পর্কে আমরা জানতে পারবো। ঘনত্ব মানে কি বলতো? ঘনত্বকে আমরা ডি দিয়ে বলেছিলাম। ঘনত্ব সমান মানে কি? ভর বাই আয়তন বলেছিলাম, তাই না চ্যাম্পিয়ন্স? তাহলে আর্কিমিডিসের নীতি প্রয়োগ করে আমরা অনিতাকার কঠিন বস্তুর আয়তন বের করতে পারবো, পদার্থের ঘনত্ব বের করতে পারবো। 3 নম্বর, কোন সংকর ধাতুর ভেতর উপাদান ধাতু দুটির পরিমাণ। সংকর ধাতু মানে কি জানো? হ্যাঁ, তৈরি হবে সংকর ধাতু। সংকর ধাতু মানে কি? ওর মধ্যে অন্য কোনো ধাতু মিশে থাকবে। ধরে নাও সোনা আছে, ঠিক আছে, সোনার সাথে আমি চাঁদি মিশিয়ে দিয়েছি। লালাটা করে না এরকম? করো? ধরে নাও সোনার সাথে চাঁদি মিশিয়ে দিয়েছো, তাহলে কতটা পরিমাণ চাঁদি মিশিয়েছো, কতটা পরিমাণ সোনা আছে, এগুলো সব তুমি আর্কিমিডিসের সূত্র থেকে পেয়ে যাবে। ঠিক আছে গাইস? ধরে নাও তোমাকে একজন সোনার বললো যে তোমাকে 1 ভরি সোনা বানিয়ে দিয়েছি, ঠিক আছে, 1 বা 10 গ্রামের একটা সোনা বানিয়ে দিয়েছে। সুবিধার জন্য বললাম 10 গ্রাম না, ধরে নাও 100 গ্রামের একটা সোনা, 100 গ্রাম সোনা বানিয়ে দিয়েছে। এবং তোমাকে বলেছে যে একবারে পিওর সোনা, খাঁটি সোনা। তাহলে তুমি নিয়ে এসে কি করলে? ওই খাঁটি সোনাটাকে জলে ডুবালে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ তরল অপসারিত করবে, তাই কিনা বলো? আচ্ছা, এইবার যদি ভেজাল থাকে, ঠিক আছে, বা যদি তোমাকে কম দিয়ে দেয়, ঠিক আছে, যদি তোমাকে কম দিতে, তাহলে কম পরিমাণ তরল অপসারিত করবে। তাহলে ওরকম একটা ক্যালকুলেশন ওরকম ভাবে আমরা কিন্তু বের করতে পারবো। ভেজাল থাকলে আমরা বুঝতে পারবো, আর্কিমিডিসের সূত্র থেকে আমরা বুঝতে পারবো। তোমাদের তো শুধুমাত্র অল্প কনসেপ্ট দিয়েছে, সেরকম ভাবে কিছু বলেনি। আচ্ছা, প্লবতা কি বলেছে দেখো, প্লবতা বনসি বলে। প্লবতা থেকে কোশ্চিন হয়, ঠিক আছে, প্লবতা থেকে কিন্তু কোশ্চিন আসে। প্লবতা কি বলেছে? যে কোনো বস্তুকে তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে তরল পদার্থ ওই বস্তুর উপর লম্বভাবে একটি ঊর্ধ্বমুখী ঘাত বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী ঘাতকে তরল পদার্থের প্লবতা বলে। কোন একটা বস্তুকে আমি ডোবালাম, কোন একটা বস্তুকে এই তরলে আমি ডুবিয়ে দিয়েছি, এখানে বস্তুটা আছে, এখানে একটা ব্লক আছে কাঠের, বা কোনো কিছু একটা আছে, একটা বস্তু আছে ধরে নাও। এই বস্তুটাকে আমি যখন জলে নিমজ্জিত করব, তখন এই বস্তুটার উপরে একটা বল কার্যকর হবে। কোন দিকে? আচ্ছা, বস্তুটার ওজন কোন দিকে কাজ করছে? ধরো না বস্তুটার ভর এম, তাহলে বস্তুটার ওজন জনিত বল কত হবে? এম ইন্টু জি। এম ইন্টু জি কোন দিকে কাজ করবে গো? নিচের দিকে, ঠিক আছে, ওজন জনিত বল হচ্ছে নিচের দিকে। তাহলে উপরের দিকে একটা বল কার্যকর হবে, কিন্তু এই উপরের দিকে বলটা ধাক্কা কে মারবে? এই জলটা, ঠিক আছে। এই যে বস্তুটাকে আমি জলের মধ্যে ডুবিয়েছি না, তাহলে উপর দিকে একটা কিন্তু বল কার্যকর হবে। কোনো বস্তুর জন্য বলছে কোনো বস্তুকে তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নেবে। তো আংশিক মানে কি? তুমি অর্ধেকটা পরিমাণ ডুবিয়ে দিলে আর অর্ধেকটা রেখে দিয়েছো, অল্প পরিমাণ 30% ডুবিয়েছে, 70% উপরে আছে, 70% ডুবিয়ে দিয়েছে, 30% উপরে আছে। তাহলে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে তরল পদার্থ ওই বস্তুর উপর লম্বভাবে একটি ঊর্ধ্বমুখী ঘাত বল প্রয়োগ করে। তরল পদার্থ কি করবে? একটা ঊর্ধ্বমুখী একটা ঘাত বল প্রয়োগ করবে, এইদিকে একটা ঘাত বল প্রয়োগ করবে, একটা বল প্রয়োগ করবে। এই ঊর্ধ্বমুখী ঘাতকে তরল পদার্থের কি বলে? প্লবতা বলে। বোঝা গেল ব্যাপারটা চ্যাম্পিয়ন্স? উপরের দিকে একটা বল কার্যকর হবে, এটাকে আমরা বলবো প্লবতাজনিত বল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছে যে নিমজ্জিত অবস্থায় বস্তুটি যে পরিমাণ তরল অপসারিত করে প্লবতা মান সেই অপসারিত তরলের ওজনের সাথে সমান হয়। খুব সুন্দর একটা কথা বললো যে একটা বস্তুকে তুমি যখন জলে নিমজ্জিত করলে, তখন এই কিছুটা পরিমাণ জল, ধরে নাও এই পর্যন্ত জল ছিল, ঠিক আছে, আগে আগে ধরে নাও এই পর্যন্ত জল ছিল, সেটা হচ্ছে গিয়ে 5 লিটার। যেই বস্তুটাকে সম্পূর্ণ নিমজ্জিত করলাম, তাহলে কতটা জল উঠলো? সেটা হচ্ছে ধরে নাও 6 লিটার, ঠিক আছে। তাহলে কতটা জল উপরে উঠলো গো? 1 লিটার জল অপসারিত করেছে বস্তুটা। বলছে প্লবতা জনিত যেটা বল, হ্যাঁ, প্লবতা প্লবতা জনিত বল। প্লবতা জনিত বলটা কি হবে? এই যে অপসারিত তরল হয়েছে না 1 লিটার, তার ওজনের সাথে কি হবে? এই 1 লিটার যেটা তরল পেয়েছি তার ওজনের সাথে সমান হবে। চ্যাম্পিয়ন্স, বুঝতে পারলে? তার অপসারিত মানে যেই জলটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখে না, তাহলে বলে দিচ্ছি। এটা একটা গ্লাস নিলাম, ঠিক আছে, এই
এবার বলো, এই গ্লাসটার কানে কানে জল পূর্ণ আছে, ঠিক আছে, তোমাকে নিয়ে এসে দিলাম। এখানে আমি কি করলাম, একটা ধরে নাও এর মধ্যে আমি কিছু কয়েন ফেলে দিলাম, 100টা কয়েন ফেলে দিলাম। তাহলে কিছুটা পরিমাণ জল উতলে পড়বে না নিচের দিকে? পড়বে কিনা বলো? বা একটা পাথরের টুকরো ফেলে দিলে, তাহলে জল উতলে পড়বে না গো? এই যে জলটা উতলে পড়লো, এটাকে আমরা কি বলবো? অপসারিত তরল। চ্যাম্পিয়ন্স, বোঝা গেছে? বেশ, এটাই হচ্ছে অপসারিত তরল। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, প্লবতার কিছু বৈশিষ্ট্য আছে, ছোট ছোট কোশ্চেন আছে, ছোট ছোট কোশ্চেন গুলো আমরা দেখবো। প্লবতার বৈশিষ্ট্য, প্লবতার বৈশিষ্ট্য, যে বস্তুর আয়তনের উপর প্লবতা নির্ভর করে। বস্তুর কি পরিমাণ, তাহলে প্লবতা কার উপর নির্ভর করে? ওই যে বস্তুটা আছে, বস্তুটার আয়তনের উপর নির্ভর করবে। ঠিক আছে, এই বস্তুটার আয়তনের উপর নির্ভর করে, এই যে বস্তুটা তুমি ডুবিয়েছো তার আয়তনের উপর নির্ভর করবে। আর কিসের উপর নির্ভর করবে? বস্তুর আয়তন বেশি হলে অপসারিত তরলের আয়তন বেশি হবে, ফলে অপসারিত তরলের ওজন বেশি হবে, ফলে প্লবতা বেশি হবে। যত বেশি বস্তুর আয়তন হবে তত বেশি অপসারিত তরল হবে, তত বেশি অপসারিত তরলের ওজনও বেশি হবে। আর ওজন যদি বেশি হয় তাহলে প্লবতাজনিত বলও বেশি হবে। ঠিক আছে, বুঝতে পারলে কি? হুম, বেশ। প্লবতা তরলের ঘনত্বের উপর নির্ভর করে, তাহলে আরেকটা প্লবতা কিসের উপর নির্ভর করে? ঘনত্বের উপর নির্ভর করে। ঘনত্ব, এই যে দেখো প্লবতা তাহলে কটা কটা জিনিসের উপরে হলো, একটা হচ্ছে আয়তনের উপরে প্লবতা, আর একটা সেকেন্ড হচ্ছে গিয়ে ঘনত্বের উপরে। মনে থাকবে চ্যাম্পিয়ন্স? বলছে তরলের ঘনত্ব যত বেশি হবে অবসারিত তরলের ওজন তত বেশি হবে, যত বেশি ঘনত্ব হবে অবসারিত তরলের ওজন বেশি হবে। তুমি একটা জিনিস বলো না, কোন একটা জিনিস এর ঘনত্ব যত বেশি সেই জিনিসটা তত বেশি মজবুত, তত বেশি ভারী হয়। যেমন আমি তোমাকে বলছি, তুলোর ঘনত্ব কি অনেক কম না? সেই জন্য তুলোকে তুমি যদি 1 ফাইট মেরে দাও কিছু হবে? হবে না। ইটের ঘনত্ব কেমন বলো? অনেক বেশি। ইটে 1 ফাইট মারো, কেমন হবে দেখিও? হাড় ভেঙে যাবে। তাহলে যত বেশি ঘনত্ব তত বেশি হচ্ছে ওজন। ঠিক আছে, কেন বেশি ওজন বলো তো? ডি সমান কি? ডি সমান হচ্ছে m/v, তাই না? এম সমান তাহলে কি গো? ডি ইন্টু ভি, ডি ইন্টু ভি। তাহলে ঘনত্ব যদি বাড়ে তাহলে কি হবে? ঘনত্ব বাড়লে তোমার ভর বেড়ে যাচ্ছে না? ঘনত্ব বেশি হলে দেখো, ঘনত্ব যদি বাড়ে তাহলে ভর কি হয়ে যাবে? বেড়ে যাবে। কারণ ভরের সাথে আমরা হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, করতে পারবো না কেন? আরামসে। এর আগের দিন আমরা ক্যালকুলেশন করে দেখলাম না? এর আগের দিনে তোমাকে ক্যালকুলেশন করে দেখলাম বাবা, দেখালাম না? কি ভুলে গেছো? তুমি রেকর্ডিং ক্লাসটা দেখে নিবে। হুম, 13.6 দিয়ে ক্যালকুলেশন করে তোমাকে দেখালাম না? 1 লিটার পাউডার। তোমরা লিখলে ভুলে গেলে হয়তো, রেকর্ডিং ক্লাস দেখে নিবে। তাহলে আমরা কি করব? এই যে সূত্র আমরা যেটা বললাম, যে ঘনত্ব যদি বাড়ে তাহলে তরলের ঘনত্ব যত বেশি হবে তত বেশি ওজন হবে, আর তত বেশি ওজন হলে কি হবে? তত বেশি প্লবতাজনিত বল বেশি হবে। 3 নম্বর একটা জিনিস বলেছে, যে তাহলে একটা জিনিস পেলাম, প্লবতা বাড়বে। প্লবতা কার উপর নির্ভর করছে? আয়তনের উপরে, তরলের ঘনত্বের উপরে। আচ্ছা, 3 নম্বর যেটা বলেছে, প্লবতা বস্তুর ওপর লম্বভাবে বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। প্লবতা আমি বললাম যে প্লবতা যেটা ওজন, এই যে দেখো ওজনটা আছে এদিকে আছে না? তার এদিকে হচ্ছে ওজন কাজ করছে, আর প্লবতা কোন দিকে কাজ করছে? তার উপরের দিকে, তাই না? আর কি বলেছে দেখো, পারদের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে অনেক বেশি, ফলে পারদের প্লবতা জলের প্লবতার চেয়ে বেশি। পারদের তোমার প্লবতাজনিত বল জলের থেকে কিন্তু বেশি হবে। কেন? যার ঘনত্ব বেশি তার প্লবতাজনিত বলও বেশি হবে। যার ঘনত্ব কম, সেই কারণে লোহা জলে ডুবে যায়, কিন্তু পারদ, লোহা জলে ডুবে যায় দেখো, লোহা জলে ডুবে যায় না? এক টুকরো লোহা তুমি যদি জলে ফেলো তাহলে সেখানে কি হচ্ছে বলো? এক টুকরো লোহা তুমি যদি জলে ফেলো, লোহাটা জলে ভেসে যায় না গো? জলে ভাসে বলছি, জলে ডুবে যায় না? কিন্তু এই লোহাকে তুমি যদি পারদের ভেতরে ফেলো তাহলে সেটা ভাসবে, কারণ ঘনত্ব বেশি হয়ে গেছে। আর ঘনত্ব বেশি হলে প্লবতাজনিত বলটা কি হয়ে যাবে? বেড়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? কিন্তু তোমরা আবার বলবে যে স্যার তাহলে জাহাজ কেন ভাসছে না? বলো এবার, জাহাজ কত বড় পাথর ইসের টুকরো, অনেক বড় লোহার টুকরো না? জাহাজ ভাসছে না, জাহাজের একটা নির্দিষ্ট শেপ আছে। ঠিক আছে, জাহাজের নির্দিষ্ট শেপ আছে, এবং ওই বড় যেটা, অত বড় যেটা আমরা চাই তৈরি করেছি, ফ্ল্যাট শেপে যে চাইটা তৈরি করেছি, সে যে জলটা প্রতিসরিত করছে
ওখানে প্লবতা জনিত বলটা কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। দেখো এটা হচ্ছে ওজন নিচের দিকে কাজ করছে, আর তার বিপরীত দিকে কি হচ্ছে, কেউ আবার ধাক্কা মারছে। ঠিক আছে, তো জল যদি ধাক্কা মারে, আর এটা এবার তুমি একটা জিনিস বলো, যে জল যেটা যেটা ধাক্কা মারছে, আর এটা এদিক থেকে একটা ওর বস্তুটার ওজন নিচের দিকে কাজ করছে, বস্তুর ওজন নিচের দিকে এমনি কাজ করছে, আর প্লবতা জনিত বল ফোর্সটা উপরের দিকে কাজ করছে। এখন কোনো কারণবশত যদি এফ এর মান গ্রেটার দ্যান এমজি হয়ে যায়, তাহলে জিনিসটা ভাসবে না, ভেসে যাবে, জিনিসটা তখন ভেসে যাবে। কিন্তু দেখা গেল এফ এর মান এমজির থেকে কম, তাহলে বস্তুটা এবার কি হয়ে যাবে, ডুবে যাবে। আমি দেখাচ্ছি এটা তোমাদের, এটা ভাষণ ও নিমজ্জনের একটা শর্ত আছে, চলো। তো এই তিনটে জিনিসের তোমরা দেখে নিবে একটু। এবার বলেছে ভাষণ ও নিমজ্জনের শর্ত। ঠিক আছে, ভাষণ ও নিমজ্জনের শর্ত দেখো, আমি তিনটে জার তৈরি করছি। এটা একটা জার, চ্যাম্পিয়ন্স, সুন্দর, সুন্দর হয়েছে না? মোটামুটি মেনে নাও যে স্যার ছবি আঁকতে জানে না, কিন্তু এঁকে দিচ্ছে। উফ, এর থেকে ভালো আঁকবো যাবো, এখন দেখে নিয়েছি এটা। ওই, কি হলো? দাঁড়াও, চলো এবার ছবি দেখাচ্ছি তোমাদের। চ্যাম্পিয়ন্স, বলো এবার আমার ছবি খারাপ, সুন্দর হয়েছে না? চ্যাম্পিয়ন্স, সেরকমই আঁকি না কেন, আমার তো কোনো সমস্যাই হবে না, ভালোই লাগবে দেখতে। তিনটে জার করেছি, ঠিক আছে, একই সাইজের তিনটে জার আছে, একটু 19-20 হয়ে গেছে, এটা মেনে নাও। ঠিক আছে, একই সাইজের তিনটে জার আছে। তিনটে জারের মধ্যে আমি কি করেছি, কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এই হচ্ছে জল, কিছুটা পরিমাণ, এখানেও জল আছে, এখানেও জল আছে। এবার আমি কি করলাম, একটা বস্তুকে ডোবালাম, একটা বস্তুকে এখানে ডোবালাম, এই হচ্ছে একটা বস্তু, নিমজ্জিত করলাম, এই হচ্ছে একটা বস্তু। সেম তিনটে বস্তু কিন্তু সেম, ঠিক আছে। দেখো আমি তিনটে আলাদা আলাদা ছবি আঁকছি, তাহলে একটু ক্লিয়ার হবে। এখানে কি হচ্ছে, এই পর্যন্ত ধরে নাও জল আছে, ঠিক আছে, আর বস্তুটা আছে কেমন এরকম, ঠিক আছে গো, মানে বস্তুটা দেখো অর্ধেকটা ভাসছে এবং অর্ধেকটা ডুবে আছে, তাই না? এখানে কি হয়েছে, এই পর্যন্ত জল আছে কিন্তু বস্তুটা পুরোটা ডুবে গেছে। চ্যাম্পিয়ন্স, ব্যাপারটা বোঝা যাচ্ছে? আর এখানে বস্তুটা পুরো এইখানে চলে এসছে, এই পর্যন্ত জল আছে কিন্তু বস্তুটা একবারে ডুবে গেছে, তাই না? তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, যে কি হলো যে এরকম তিনটে আলাদা আলাদা জিনিস হলো। এইখানকার ক্ষেত্রে দেখো আমি কি বললাম, দুটো জিনিস কাজ করছে, একটা হচ্ছে বস্তুর ওজন, বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে, আর উপরে কি লাগছে তোমার প্লবতাজনিত বল, মানে এটাকে আমরা বললাম প্লবতাজনিত বল, যেটা সেটা হচ্ছে গিয়ে W2, যেটা জলটা কি করছে ওর উপরে ধাক্কা মারছে, তাই তো? এই ক্ষেত্রে কি হলো, এখানেও W1, প্লবতাজনিত বল এখানেও আছে, W2, এখানেও W1, প্লবতাজনিত বল এখানেও আছে, W2। তো প্রথম ক্ষেত্রে বস্তুর যেটা ওজন সেটা ছোট হয়ে গেছে কার থেকে, প্লবতাজনিত বল কোনটা, W2, বস্তুর ওজন কত বলো, W1, W1 থেকে W2টা কত গো, ছোট। তো প্লবতাজনিত বলের থেকে যখন বস্তুর ওজন কমে যাবে তখন বস্তুটা কি হবে, ভাসবে। আচ্ছা, 2 নম্বর কেস হচ্ছে গিয়ে, এখানে দেখো ডুবে গিয়ে কোনো একটা জায়গায় ভাসছে, ভাসছে না? তাহলে এখানে কি হয়েছে, ডুবে গিয়ে কোনো একটা জায়গায় ভাসছে মানে দুটোতে কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আর 3 নম্বর কেস হচ্ছে গিয়ে, বস্তুটা পুরোটাই ডুবে গেছে গো, তার মানে W1 গ্রেটার দ্যান কি হচ্ছে, W2। বুঝতে পারলে? W1টা কি, বস্তুটার ওজন, বস্তুটার ওজন প্লবতা জনিত বলের থেকে কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, সেই জন্য বস্তুটা কি হচ্ছে তোমার, ডুবে গেছে পুরো। গট ইট? লোহার টুকরোর ক্ষেত্রে কি হয়েছিল, এই জিনিসটা, ঠিক আছে, লোহার টুকরোর ক্ষেত্রে কোন জিনিসটা হয়েছিল, এই জিনিসটা।
কিন্তু জাহাজের ক্ষেত্রে কোন জিনিসটা হয়? এটা, যার জন্য কি হচ্ছে জাহাজ এরকম ভাবে ভাসে। হুম, কাঠের ক্ষেত্রে হয়, যেগুলো ভাসবে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে এই কন্ডিশন। দেখবে অনেক সময় একটা মানুষ যখন সাঁতার কাটে তখন ওটা অন্য ব্যাপার, সাঁতার কাটার একটা টেকনিক আছে, তাই না? সেই জন্য ভাসে। এবার আমি ওকে চুবড়ে মেরে ফেলে দিলাম, তাহলে মরে গেলে জলের মধ্যে তলিয়ে যাবে কিন্তু। এবার একটা সময় পরে ওর শরীরটা দেখবে জলের উপরে ভেসে উঠে না গো, তখন কি হয়, এই যে ভেসে উঠে, তার মানে কি এই কন্ডিশনটা হোল্ড করে গেছে। জল টল খেয়ে এটাই একবারে শরীরকে চ্যাপ্টা করে দিয়েছে। হুম, তখন এই জিনিসটা হয়ে গেল। তাহলে চ্যাম্পিয়ন্স, বুঝতে পেরেছ? তাহলে এখানে ভাষণ ও নিমজ্জনের একটা কনসেপ্ট আছে। নিমজ্জনের শর্ত কি, দেখো তিনটে জিনিস আছে, আমি সবকিছু বলে দিয়েছি সংক্ষেপে। তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে ভাষণ ও নিমজ্জন বলতে কি বোঝো, ঠিক আছে? এখানে বলেছে দেখো, কোনো অদ্রবণীয় বস্তু তরলের মধ্যে পাত্রের তলদেশে না পৌঁছে যে কোনো অবস্থানে কোনো অদ্রবণীয়, অদ্রবণীয় মানে কি, অদ্রবণীয়, দেখো ল্যাঙ্গুয়েজটা, অদ্রবণীয় মানে যেটা তোমার, তোমরা শরবত তৈরি করেছো, শরবত, চিনি দাও তো চিনিটা জলের সাথে মিশে যায় না, দ্রবণ তৈরি করে নিল, চিনিকে খুঁজে পাবে আর আর খুঁজে পাবে না। জলের ভিতরে যতই হাত ঢোকাও আর চিনি নেই, ঠিক আছে? হ্যাঁ, ওই জলটাকে তুমি যদি বাষ্পীভূত করো তাহলে চিনিটা, তুমি বলেছে কোনো অদ্রবণীয় মানে যেটা মিশে যাবে না, অদ্রবণীয় বস্তু তরলের মধ্যে পাত্রের তলদেশে না পৌঁছে, কোনো অদ্রবণীয় বস্তু তরলের মধ্যে পাত্রের তলদেশে না পৌঁছে যে কোনো অবস্থায় থাকলে, শুধু এটা হবে না, ঠিক আছে, পাত্রের মধ্যে, এই যে দেখো কোনো জায়গায় মানে এখানে সব নিচে আসবে না, তলদেশে না পৌঁছে যে কোনো অবস্থায় থাকলে তাকে আমরা ভাষণ বলবো। দেখো যে কোনো অবস্থা মানে এটা একটা অবস্থা, এটা ভাসছিল না চ্যাম্পিয়ন্স, এটা বস্তুটা ভাসছিল না, এখানে দেখো একটা ভাসছে না চ্যাম্পিয়ন্স, এই দুটো জায়গা হচ্ছে ভাষা, এটা কিন্তু ডুবে গেছে। আর তরলের মধ্যে কোনো বস্তু পাত্রের তলদেশে গিয়ে পৌঁছালে তাকে আমরা বস্তুর নিমজ্জন বলবো। তাহলে এটা দেখো, এটা কি হচ্ছে নিমজ্জন, তাই তো? আর এই দুটো কি হচ্ছে, এই দুটো হচ্ছে ভাষণ। আচ্ছা, এবার ভাষণের শর্ত যে তিনটা বললাম এই তিনটা মনে রাখবে, ঠিক আছে? আর নিমজ্জনের শর্তটা মনে রাখবে, তোমাদের দেখবে ভাষণের শর্ত লেখা আছে, আমি এরপর লিখতে দেবো কিন্তু, আর নিমজ্জনের শর্ত কি আছে লিখতে দেবো। একটাই শর্ত, নিমজ্জনের কোনটা শর্ত, এটা আর তৃতীয়টা, আর ভাষণের কোনটা শর্ত, এই দুটো, বেশ। এইবার তোমাদের বইয়ে দেখো এমসিকিউ এর খেলা হলো, চলে এসো, দেখতে পেয়েছো? হুম, পেয়েছো চ্যাম্পিয়ন্স? এমসিকিউ কতগুলো আছে দেখতে পেয়েছো? 25। এমসিকিউ কতগুলো আছে, 40টা আছে না প্রথমে, তারপরে আবার দেখো 10টা, তারপরে দেখো 30টা, তারপরে দেখো আবার 24টা, তারপরে দেখো আবার কত আছে, অনেক আছে না এমসিকিউ। ওই ঘুরে ফিরে ওই কোশ্চেন গুলো লেখা আছে, ঘুরে ফিরে কি লেখা আছে, ওই কোশ্চেন গুলো এমসিকিউ আকারে লেখা আছে, ঠিক আছে? তাহলে তোমরা শুধু সেই শোনো, তাহলে তোমরা কি করবে, যেটুকু পড়ালাম পড়বে, তার সাথে সাথে এর এর এমসিকিউ গুলো করবে, এ শূন্যস্থান পূরণ করবে, দাগে নাও, শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা, সি এরটা আমি কি বললাম, এ করবে, বি করবে, সি করবে, দাগিয়েছো, এ বি সি। তারপরে 1 নম্বরের কতগুলো কোশ্চেন আছে বলো, 95টা আছে, আছে না? এই সব কটা পড়ে আসবে, ঠিক আছে, এই সব কটা তোমরা পড়ে আসবে, সবই তো MCQ। হ্যাঁ, এবিসি এবং সংক্ষিপ্ত যেগুলো কোশ্চেন আছে, 1 নম্বরের সংক্ষিপ্ত 95টা আছে না, VSAQ যেটা অতি সংক্ষিপ্ত উত্তর যেগুলো আছে, আছে না, চ্যাপ্টার সেগুলো পড়ে আসবে, যেগুলো ম্যাথ আছে। হ্যাঁ, শূন্যস্থান তো করবেই, তারপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, অতি সংক্ষিপ্ত VSAQ লেখা আছে না, 16 পেজে আছে, 16 পেজে, ওগুলো সব আগের গুলো সব সব 95টা, হ্যাঁ, পড়ে এসো। কি হলো?